হ্যালো, আজ আমরা শুরু করছি ম্যাট্রিক্সটা। আমি প্রথমে ম্যাট্রিক্সের বেসিক জিনিসগুলো ডিসকাস করব। তো এখানে ম্যাট্রিক্সের একটা ভিডিওতে পুরোটা সম্ভব হবে না, কতগুলো আলাদা আলাদা পার্টে ভিডিওটাকে ভাগ করতে হবে, কারণ একটা পার্টে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ফাইল সাইজটা অনেক বেশি হয়ে যাবে, তোমাদেরও ডাউনলোড করতে একটু প্রবলেম হবে। সেই কারণের জন্য আমরা ভিডিওটাকে কতগুলো পার্টে ভাগ করব। আজকে প্রথমে আমরা ম্যাট্রিক্সের বেসিক পার্টটা ক্লিয়ার করব, আর তার যে প্রবলেমগুলো আছে সেগুলো। বইয়ে দেখবে ম্যাট্রিক্সের দুটো এক্সারসাইজ আছে। আমাদের অ্যাকচুয়ালি শুধু ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট নিয়ে পুরো কভারেজটাকে কমপ্লিট করতে হবে। তো সেখানে দেখবে প্রথমে ম্যাট্রিক্সের কিছুটা অংশ আছে, তারপর ডিটারমিনেন্ট স্টার্ট হচ্ছে, তারপর আবার ম্যাট্রিক্সে আমাদেরকে ফেরত যেতে হবে। তো এই কারণের জন্য আমরা যখন করব এখানে, তখন প্রথমে ম্যাট্রিক্সের পার্টটা কমপ্লিট করে নেবো, প্রথমে যতটা আছে, তারপর আবার ডিটারমিনেন্টে চলে যেতে হবে। ডিটারমিনেন্টটা কমপ্লিট করার পর আবার ম্যাট্রিক্সের বাকি যে অংশটা আছে সেই পার্টটাতে আমাদেরকে ফেরত আসতে হবে। বইও ওইভাবেই রয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা ম্যাট্রিক্সটা স্টার্ট করছি। তো প্রথম হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলবো। ম্যাট্রিক্স হচ্ছে যখন কতকগুলো উপাদান বলতে সেগুলো সংখ্যা হতে পারে, কোনো বস্তু হতে পারে, সেই উপাদানগুলোকে আমরা কতকগুলো রো বা সারি এবং কতকগুলো কলাম বা স্তম্ভে সাজাতে পারি, সেই সাজানোটার নামই হচ্ছে ম্যাট্রিক্স। সাপোজ ধরো আমাদের কাছে 6টা এলিমেন্ট আছে, এ বি সি ডি ই এফ। এবার এইগুলোকে আমরা এইভাবে সাজাচ্ছি। এই সাজানোর পর এইগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, কোথাও কোথাও ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করে, দুটোই সেম, আইদার থার্ড ব্র্যাকেটের মধ্যে অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো এই যে 6টা উপাদানকে আমরা সাজালাম এইভাবে, এখানে দেখো দুটো আমরা সারি নিয়েছি। সারি মানে যেগুলো অনুভূমিক, হরাইজন্টাল, এই হরাইজন্টাল গুলোকে বলে সারি। ওকে, ইংরেজিতে বলে, তাহলে বাংলায় বলছি সারি, ইংরেজিতে বলছি রো। আর এই যে ভার্টিক্যাল গুলো অর্থাৎ উল্লম্ব যেগুলো, এই উল্লম্ব গুলোকে বলে স্তম্ভ, ইংরেজিতে বলে কলাম। ওকে, তো এই যে 6টা এলিমেন্টকে আমরা দুটো সারি আর 3টে স্তম্ভে সাজালাম, এই সাজানোটারই নাম হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে যখন কতগুলো উপাদানকে কতগুলো সারি এবং স্তম্ভে সাজানো যায়, সেই সাজানোটাকে বলা হয় এক একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? অর্থাৎ অনুভূমিক যেগুলো তাদেরকে বলছি আমরা সারি, এবং উল্লম্ব ভাবে যেগুলো থাকছে তাদেরকে বলছি আমরা স্তম্ভ বা কলাম। এবার এইখানে যেমন তুমি দুটো সারি আর 3টে স্তম্ভ নিলে, দুটো রো আর 3টে কলাম, তুমি চাইলে দুটো রো, এই 3টে রো আর দুটো কলামও সাজাতে পারতে 6টাকে। ঠিক আছে? যেভাবেই সাজাই না কেন, ওই সাজানোটারই নাম হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে যখন কতগুলো উপাদানকে আমরা কতগুলো সারি এবং স্তম্ভে সাজাচ্ছি, সেই সাজানোটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এই ম্যাট্রিক্সের নাম আমরা হয়তো কোনো একটা ম্যাট্রিক্স লিখলাম, বললাম এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এ বি সি ডি, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নাম আমরা ক্যাপিটাল এ দিলাম। ঠিক আছে? এবার এই যে ম্যাট্রিক্সের উপাদানগুলো, এই উপাদানগুলোর যে কোনো একটাকে, অর্থাৎ জেনারেল নোটেশন, যেরকম আমরা চলরাশিকে সাধারণত এক্স ওয়াই ইত্যাদি দিয়ে প্রকাশ করে থাকি, তেমনি এখানে উপাদানগুলোকে, যে কোনো একটা উপাদানকে আমরা সাধারণত এইভাবে লিখে থাকি, এ আই জে। এই দুটো সাফিক্স এখানে ব্যবহার করেছি, আই এবং জে। এই দুটো সাফিক্সের মানে কি না, প্রথম যে সাফিক্সটা আছে সেই সাফিক্সটার মানে হচ্ছে ওই উপাদানটা কোন সারিতে আছে, অর্থাৎ সারির সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করবে। আর দ্বিতীয় যে সাফিক্স যেটা ইউজ করেছে, ওইটা কি ডিনোট করছে না, ওইটা ডিনোট করছে যে ওই উপাদানটা কোন স্তম্ভে রয়েছে, অর্থাৎ কোন সারি এবং কোন স্তম্ভে থাকছে, ওই পজিশন দুটোকে আই জে দিয়ে ডিনোট করা। সাপোজ ধরো এই ম্যাট্রিক্সের আমি যদি এই সি উপাদানটাকে বলি, সিটা কোথায় আছে, কত নম্বর সারিতে আছে না, প্রথম সারিতে আছে। তাহলে সি এর সারির সংখ্যা হলো 1। কত নম্বর স্তম্ভে আছে না, সিটা আছে দ্বিতীয় স্তম্ভে, তাহলে সি এর স্তম্ভ সংখ্যা হলো 2। তাহলে এইভাবে যদি আমরা নোটেশনটা ব্যবহার করি, তাহলে আমাদের সি এর জন্য কি লিখবো না, সিটা তাহলে তখন লিখবো ওর সারির সংখ্যা হচ্ছে 1
আর স্তম্ভের সংখ্যা হচ্ছে 3। তাহলে A13 এই উপাদানটা এখানে কে, তাহলে A ম্যাট্রিক্স এর ক্ষেত্রে A13 এই এলিমেন্টটা তাহলে সি হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো এলিমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য এআই যেটাকে ব্যবহার করতে পারি। তাহলে আইটা ডিনোট করবে সারি কত নম্বর সারিতে আছে আর যেটা কত নম্বর স্তম্ভে আছে। সাপোজ ধরো এবারে আমি বললাম যে বলো এই ম্যাট্রিক্সটার A22 এই এলিমেন্টটা কে, তো A22 মানে কি না ওটা দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভে আছে। তাহলে দ্বিতীয় সারি মানে এইটা আর দ্বিতীয় স্তম্ভ মানে এইটা, তাহলে কে দাঁড়ালো ই। তাহলে A22 এইটা হয়ে গেল তাহলে ই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো উপাদানকে AI দিয়ে প্রকাশ করে থাকি। আইটা হচ্ছে সারির সংখ্যা আর যেটা হচ্ছে স্তম্ভের সংখ্যা। বোঝা গেছে? তো এইভাবে আমরা যে কোনো একটা উপাদান দিয়ে একটা ম্যাট্রিক্সকে লিখতে পারি। এবারে কোনো একটা ম্যাট্রিক্সে যতগুলো সারি এবং যতগুলো স্তম্ভ থাকে সেইটাকে ওই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বলা হয়। যেমন এই যে এখানে এই ম্যাট্রিক্সটা লিখেছি, এই ম্যাট্রিক্সটাতে কটা সারি আছে, দুটো সারি, স্তম্ভ কটা আছে, তিনটে। তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা যদি বলি ক্রম, এই ম্যাট্রিক্সের ক্রম তাহলে কত হলো 2/3। এইটাকে পড়ার নিয়ম হচ্ছে বাই, ওকে 2/3। তাহলে এটা হলো 2/3 এই ক্রমের একটি ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সারির সংখ্যা হচ্ছে 2 এবং স্তম্ভের সংখ্যা হচ্ছে 3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা লিখেছি এর ক্রমটা তাহলে কত হবে না, এখানে দুটো রো আছে, স্তম্ভ কটা আছে, কলাম কটা আছে, দুটো। তাহলে দুটো সারি আর দুটো স্তম্ভ, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার অর্ডার তাহলে হয়ে যাবে 2/2। ওকে, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমটাকে বলতে পারি। তাহলে একটা ম্যাট্রিক্সে যতগুলো সারি আছে সেটা হচ্ছে, আর যতগুলো স্তম্ভ আছে সেই দুটোকে মিলিয়ে হচ্ছে ওই ম্যাট্রিক্সের ক্রম। তাহলে একটা ম্যাট্রিক্সের ক্রমকে আমরা এইভাবে লিখি, প্রথমটা সবসময় সারির সংখ্যাকে সূচিত করবে আর দ্বিতীয়টা স্তম্ভের সংখ্যাকে। উল্টোটা লিখো না, প্রথমটা সারি পরেরটা স্তম্ভ, প্রথমে রো পরে হচ্ছে কলামস, নাম্বার অফ রোজ বাই নাম্বার অফ কলামস, ওইটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম। তাহলে এই ক্রমটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের 2/3। তাহলে অর্ডার বা ক্রম একটা ম্যাট্রিক্সের হচ্ছে ওতে কটা সারি আর কটা স্তম্ভ আছে সেইটা। এইবারে ধরো একটা ছোট্ট অঙ্ক লিখি এখানে এই AI দিয়ে আর এই সারি স্তম্ভ দিয়ে। ধরো যদি তোমাকে বললো যে একটা ম্যাট্রিক্স তুমি বলো, একটা ম্যাট্রিক্স হচ্ছে X, এই X ম্যাট্রিক্সের সাধারণ উপাদানটা জেনারেল এলিমেন্টটা হচ্ছে AIJ আর এই ম্যাট্রিক্সটা 2/3 অর্ডারের। ঠিক আছে, আর এই AIJ এর মানটা বের করতে হবে এই ফর্মুলার সাহায্যে, I + J/2। ওকে, হয়তো বলে দিল এইটা হচ্ছে AIJ এর ফর্মুলা, তাহলে এই X ম্যাট্রিক্সটা তুমি বের করো। তাহলে তুমি এখানে দেখছো কি না X যে ম্যাট্রিক্সটা তার ক্রম হচ্ছে 2/3, অর্থাৎ এইটাতে দুটো সারি আর তিনটে স্তম্ভ থাকবে। তাহলে আইটা আমার ডিনোট করে কি না সারির সংখ্যা আর যেটা হচ্ছে স্তম্ভের সংখ্যা। তাহলে আইটা যেহেতু এখানে দুটো সারি আছে তাহলে প্রথম সারির জন্য আইটা 1 আর দ্বিতীয় সারির জন্য আইটা 2, আর প্রথম স্তম্ভের জন্য জে এর মান 1, দ্বিতীয় স্তম্ভের জন্য 2 আর তৃতীয়র জন্য 3, কারণ যেটা 3 আছে এই স্তম্ভের সংখ্যা 3 আছে তাহলে জে এর মান 1 2 3 তিনটে হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কিভাবে লিখবো আমরা, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা লিখতে যাই তাহলে প্রথমে যখন প্রথম সারির উপাদানগুলো লিখবো তাহলে তখন আইটা 1, এবার প্রথম সারি প্রথম স্তম্ভ তাহলে সেই এলিমেন্টটা A11, তারপরেটা প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি তৃতীয় স্তম্ভ, আর সেকেন্ড রোর এলিমেন্ট গুলো দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ। তাহলে এই হচ্ছে এলিমেন্ট গুলো। এবারে এই যে এলিমেন্ট গুলো এই এলিমেন্ট গুলোর মানগুলো কোথা থেকে পাবো না, আমার তো ফর্মুলা দেয়া আছে যে AIJ বের করার ফর্মুলা আছে I + J/2। তাহলে A11 এর ভ্যালুটা কত হবে A11, তার মানে আইটা 1 জেটা 1। তাহলে A11 এর ভ্যালু দেখো এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি 1 + 1/2, দ্যাট মিন্স 1। তাহলে পরের বার তুমি A11 এর জায়গায় 1 লিখে দাও। A12 টা কত হবে এখানে বসাই, A12 আমার ভ্যালু হচ্ছে তাহলে 1 + 2/2, দ্যাট মিন্স 3/2। তাহলে এইটার জায়গায় লেখো 3/2। A13 কত হবে না 1 + 3/2, তার মানে 2। তাহলে এইখানটা হয়ে গেল 2। তাহলে প্রথম সারির উপাদানগুলো পেয়ে গেলে এবার দ্বিতীয় সারির জন্য A21, তাহলে A21 টা কত হবে না 2 + 1/2,
that means 3 by 2, a 2 2, 2 plus 2 by 2, 4 by 2 তার মানে 2, তাহলে এইটা 2, a 2 3 তার মানে 2 plus 3 by 2, that means 5 by 2, তাহলে এইটা হয়ে গেল 5 by 2। তাহলে দেখো তুমি ম্যাট্রিক্সটা বানিয়ে ফেললে। তাহলে কোথাও যদি উপাদানগুলো বের করার জন্য ফর্মুলাটা সাপ্লাই করা থাকে, সেক্ষেত্রে তুমি এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ক্যালকুলেট করে নিয়ে ওখানে বসিয়ে দেবে, ব্যাস তাহলেই পেয়ে যাবে। তাহলে প্রথমেই দেখবে যে এইটা ক্রমটা কত দেয়া আছে, তো ক্রমটা দেয়া আছে 2/3, আর জেনারেল এলিমেন্ট আমরা aij দিয়ে লিখি। তাহলে আইটা ডিনোট করে রো এর সংখ্যা, তাহলে দুটো রো যদি থাকে তাহলে প্রথম রো এর জন্য আইটা 1 আর দ্বিতীয় রো এর জন্য আইটার জায়গায় 2 লিখবো। ঠিক একই রকম ভাবে তিনটে স্তম্ভ আছে, তাহলে যে প্রথম স্তম্ভের জন্য যেটা তাহলে 1, দ্বিতীয় স্তম্ভের জন্য যেটা 2, তৃতীয় স্তম্ভের জন্য যেটা 3। তাহলে সেইভাবে এলিমেন্ট গুলো লিখে নিয়ে তারপর এলিমেন্ট বের করার যে ফর্মুলাটা দেওয়া আছে এলিমেন্টের ভ্যালু গুলো ক্যালকুলেট করার জন্য, সেই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করে বসিয়ে দেবে, তাহলে ম্যাট্রিক্সটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো উপাদানকে ক্যালকুলেট করতে পারি। ওকে, এবারে বিভিন্ন রকমের যে ম্যাট্রিক্স হয় সেই ম্যাট্রিক্স গুলো আমি বলি। ম্যাট্রিক্সের গঠনের উপরে নির্ভর করে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স হতে পারে। কোথাও ধরো এমন একটা ম্যাট্রিক্স পেলাম আমরা এ, যে ম্যাট্রিক্সটাতে আমরা দেখলাম ধরো এইরকম এ বি সি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাতে দেখো রো কটা আছে, একটাই আছে। ঠিক আছে, স্তম্ভ কটা আছে, কলাম কটা আছে, তিনটে। এর একটাই রো, কলাম এইটা একটা, এইটা এইটা, তিনটে কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটাই রো থাকে, অর্থাৎ একটাই সারি থাকে, কিন্তু স্তম্ভ বা কলাম অনেকগুলো, সেই ম্যাট্রিক্সটাকে বলে রো ম্যাট্রিক্স। ওকে, বা সারি ম্যাট্রিক্স। তাহলে এটা হলো রো ম্যাট্রিক্স। ঠিক একই রকম ভাবে যদি একটা ম্যাট্রিক্স এইরকম থাকে যার সারি অনেকগুলো কিন্তু স্তম্ভ একটাই, ঠিক আছে, এখানে দেখো এ বি সি তিনটে সারি কিন্তু স্তম্ভ একটাই, তাহলে তখন একে বলবো কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। ওকে, এইবারে আগে যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম ধরো এক্স, এমন একটা ম্যাট্রিক্স আছে এইরকম, ধরো এই ম্যাট্রিক্সটাতে কি দেখতে পাচ্ছি, কটা রো আছে, দুটো রো, কলাম কটা, তিনটে। তাহলে এখানে দেখো রো এবং কলামের সংখ্যা এইগুলো কিন্তু সমান নয়, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলামের সংখ্যা সমান হবে না সেই ম্যাট্রিক্স গুলোকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা অর্থাৎ স্তম্ভ এবং সারির সংখ্যা অসমান, তাদেরকে বলবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স। আবার একইভাবে তাহলে যেহেতু অসমানের জন্য আয়তাকার হলো, এবারে যদি এরকম একটা ম্যাট্রিক্স হয় ওয়াই, যার ক্ষেত্রে হয়তো ধরো এইরকম দেয়া আছে যে রো এবং কলাম, যতগুলো রো আছে ততগুলোই কলাম আছে, অর্থাৎ রো এবং কলামের সংখ্যাটা সমান, সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে না, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, বাংলায় কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা সমান তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর আরো কতগুলো ম্যাট্রিক্স আছে সেগুলোর কথা বলছি। কোন ম্যাট্রিক্স যদি এমন থাকে যে ম্যাট্রিক্সের সবকটা উপাদান ধরো এইরকম, প্রত্যেকটা উপাদানই 0 শূন্য, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, ইংরেজিতে বলে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের মান শূন্য তাদেরকে বলবো, সেই ম্যাট্রিক্সটাকে বলবো শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর এই যে বললাম একটু আগে বর্গ ম্যাট্রিক্সটা, সেই বর্গ ম্যাট্রিক্সের আবার কতগুলো রকম ফের আছে। প্রথমেই ধরো এরকম একটা বর্গ ম্যাট্রিক্স আছে, এই বর্গ ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি রো আছে তিনটে, কলামও আছে তিনটে। তো এই বাঁ দিক থেকে এই যে যেটা আমি ডট 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 করে দিলাম, এইটাকে বলা হয় একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল। তাহলে কোন বর্গ ম্যাট্রিক্সের
বাঁ দিক থেকে কোনাকুনি যেটা পাচ্ছি আমরা সেইটাকে বলছি ওই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল। এখানে লক্ষ্য করে দেখো, আমরা বললাম কিন্তু বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হবে, আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ হবে না। জ্যামিতিতে যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সবারই কর্ণ হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ হবে না, শুধুমাত্র বর্গাকার ম্যাট্রিক্সেরই কর্ণ হবে। ঠিক আছে, এরপর এবার তাহলে প্রশ্ন এখানে যে আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ হলো কেন, মানে কর্ণ নেই কেন না? আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের একটা ধর্ম আছে। কর্ণটা হচ্ছে এমন হবে যে যার উপরে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম থেকে একটা এবং কেবলমাত্র একটাই উপাদান থাকবে। কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা রো এবং কলাম থেকে কিন্তু একটা করে উপাদান পাবে না। যেমন ধরো আমি প্রথমে যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম এ বি সি ডি ই এর, এবার তুমি যদি বলো যে এইটা এর কর্ণ, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এই কর্ণের উপরে প্রথম রো এর উপাদান পাচ্ছ, সেকেন্ড রো এর পাচ্ছ, ফার্স্ট কলামের পাচ্ছ, থার্ড কলামের পাচ্ছ, কিন্তু সেকেন্ড কলাম বা দ্বিতীয় স্তম্ভের কোনো উপাদান কিন্তু ওই কর্ণের উপরে থাকছে না। আর কর্ণের ধর্ম হচ্ছে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম থেকেই অনলি ওয়ান এলিমেন্ট ওখানে থাকতেই হবে। সেই কারণের জন্য আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ হয় না, কিন্তু বর্গাকার ম্যাট্রিক্সের কর্ণ হয়। এইবারে এই ডায়াগোনাল যে ব্যাপারটা এলো কর্ণ, এই কর্ণের উপরে ভিত্তি করে ম্যাট্রিক্সের আরো কতগুলো ধরন আছে, সেইগুলোকে আমি একটু বলে দিই। প্রথম হচ্ছে কোন ম্যাট্রিক্সের, ধরো এমন একটা ম্যাট্রিক্স আমরা পেলাম যে ম্যাট্রিক্সের কর্ণ বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেইগুলো সবগুলোই জিরো। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র কর্ণের উপাদানগুলো শূন্য নয়, কর্ণ বাদ দিয়ে বাকি যা আছে সমস্ত উপাদানগুলো শূন্য, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের যদি শুধুমাত্র কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি সমস্ত উপাদান শূন্য হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এইবারে যদি দেখা যায় যে এই কর্ণ ম্যাট্রিক্সটা এমন হলো যে কর্ণের উপাদানগুলো সবগুলোরই মান এক, সেম, ওয়ান বলছি না কিন্তু সেম, ঠিক আছে, বাকিগুলো সব তো জিরোই থাকবে। তাহলে যদি দেখা যায় যে ওই ডায়াগোনাল এলিমেন্ট গুলো কোন কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণের উপাদানগুলো সবগুলোই সমান, সবগুলোই 2 কি সবগুলোই 4 কি সবগুলোই 6, তাহলে তখন এই ম্যাট্রিক্সটার নাম হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স যদি সব উপাদানের মানগুলো ওই কর্ণের উপরের যে কর্ণের যে উপাদানগুলো সেই মানগুলো সবগুলোই সমান হয়, বাকিগুলো তো শূন্য হবে সেক্ষেত্রে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইভাবে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে স্কেলার ম্যাট্রিক্সে যাব। এইবারে স্কেলার ম্যাট্রিক্সের এই এটা যদি 1 হয়ে যায় তাহলে কি দাঁড়ালো এইটা, তাহলে এই কর্ণের উপাদানগুলো সবগুলো যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে এই যে বিশেষ স্কেলার ম্যাট্রিক্সটা এর নাম হয়ে যাবে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে যদি কর্ণের উপাদানগুলো 1 আর বাকি সবগুলো 0 হয়, সেই যে বর্গ ম্যাট্রিক্সটা সেই বর্গ ম্যাট্রিক্সটার নাম হয়ে যাবে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত আই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এটা যেহেতু তৃতীয় ক্রমের, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু রো আর কলামের সংখ্যা সমান, আমরা 3/3 না লিখে শুধু 3 লিখবো, যেটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে রো কলাম সমান, 3 লিখলেই বোঝা যাচ্ছে যে 3টেই রো আছে, তাহলে কলামও 3টে, এইটাকে I3 লেখা হবে। তাহলে I3 মানে হলো তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণের উপাদানগুলো 1 আর বাকি সবগুলো 0। তো এটা গেল বর্গ ম্যাট্রিক্সের ব্যাপারটা। এরপর আরো দু ধরনের ম্যাট্রিক্স আছে, যেমন ধরো কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, এগুলো সবই কিন্তু বর্গ ম্যাট্রিক্সের উপর। যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এমন থাকলো যে ধরো এরকম একটা বর্গ ম্যাট্রিক্স আছে,
ধরো এইরকম আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম আমরা, এই ম্যাট্রিক্সের একটু চেঞ্জ করুন। এখানে দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যেটা কর্ণ ম্যাট্রিক্স, সেই কর্ণ ম্যাট্রিক্সের ওপরের উপাদানগুলো জিরো নয়, কিন্তু কর্ণটার নিচের উপাদানগুলো সবগুলোই জিরো। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে কর্ণ, আমি ডট 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 করে দিলাম। এই কর্ণটার ওপরের দিকের উপাদানগুলো এইগুলো কেউ জিরো নয়, কিন্তু নিচের দিকের উপাদানগুলো সব জিরো। তাহলে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণের নিচের দিকের উপাদানগুলো জিরো হয়, ওপরের দিকের উপাদানগুলো জিরো না হয়, ঠিক আছে, তাহলে সেইটাকে, তাহলে কোনগুলো জিরো নয়, ওপরের গুলো জিরো নয়, তাহলে এইটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ইংরেজিতে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের কর্ণের ওপরের উপাদানগুলো শূন্য নয়, কিন্তু কর্ণের নিচের উপাদানগুলোর প্রত্যেকটাই শূন্য, তাহলে তখন তাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ঠিক একই রকম ভাবে যদি উল্টোটা হয়, অর্থাৎ এইগুলো সব শূন্য হয়ে গেল, ধরো এখানে এইরকম বলছি, এটাকে একটু চেঞ্জ করে দিই। দেখো কর্ণের ওপরের উপাদানগুলো সব জিরো, ওপরের দিকে যে ত্রিভুজের মতোটা হচ্ছে এইগুলো সব জিরো, কিন্তু নিচেরটা জিরো নয়। তখন এইটা কি বলবো না, এইটা হয়ে যাবে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স, আর উপরেরটা হচ্ছে, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের ওপরের উপাদানগুলো শূন্য হবে না, নিচের উপাদানগুলো শূন্য হবে। আর অধ ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের নিচের উপাদানগুলো শূন্য হবে না, ওপরের উপাদানগুলো শূন্য হবে। এইবারে যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটোকে একসঙ্গে মিলিয়ে দিই, তাহলে দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলে কি দাঁড়াচ্ছে না, কোনো একটা এইরকম যদি ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্সের শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবগুলোই ধরো এইরকম, লিখলে ভালো বোঝা যাবে। দেখো ডায়াগোনাল উপাদানগুলো সব জিরো, আর নন ডায়াগোনাল, অফ ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো, অর্থাৎ যেগুলো ডায়াগোনালের বা কর্ণের উপরে নেই, সেগুলো সব নন জিরো। তখন এই ম্যাট্রিক্সটাকে বলবো শুধুমাত্র ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কোন ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের যদি এমন হয় যে ডায়াগোনাল অর্থাৎ কর্ণের উপাদানগুলো শূন্য, আর কর্ণের ওপরের আর নিচের দিকের উপাদানগুলোর কেউ শূন্য নয়, তখন সেই ম্যাট্রিক্সটার নাম হয়ে যাবে ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এগুলো গেল বিভিন্ন ধরনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের পরিচয়গুলো, ঠিক আছে। এরপর আমরা ম্যাট্রিক্সের উপরে যে ক্যালকুলেশন গুলো যেগুলো করতে হবে, সেই ক্যালকুলেশন গুলো আসছি, ওটা আমি আরেকটা ভিডিওতে দেবো, কারণ এইটাতে না হলে অনেক বড় হয়ে যাবে, ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাবে। ওকে।